সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে কোনো বিভাজন নয়, জাতীয় ঐক্যের শক্তিকে নতুন বাংলাদেশের অঙ্গীকার রাজনীতিকদের। ভারতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না, প্রতিহত করার ঘোষণা বিএনপির। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না জামায়াত। চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে প্রধান আসামি চন্দন, আরেক আসামি রিপনকে 5 দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। এবং ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে ঢাকা, বাড়ছে শ্বাসকষ্ট, ক্যান্সার সহ জটিল রোগ। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ গবেষকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। বাংলাদেশ দুর্বল শক্তিহীন নতজানু নয়, এ বার্তা দিতেই সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার সময় বলেও মনে করেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন রাজনৈতিক দলগুলো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জাতীয় ঐক্য থেকেই জাতীয় সরকার, ভোটের মাঠে জোট, স্বৈরাচারী আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেছেন দেশের শীর্ষ রাজনীতিকরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করছে, সরকার বা বিরোধী দলে যারাই থাকুক, দেশের স্বার্থে সবাইকে এক ও অভিন্ন থাকার কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে যে ঐক্যের স্পিরিটটা সবসময় ঠিক থাকে না। দলীয় সরকারগুলো ক্ষমতায় যখন যায় তখন তাদের সাথে ধরুন তখন তারা বিরোধী দলকে অনেকে শত্রু হিসেবে বিবেচনা করে। বিরোধী দল তো আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আপনার কোনো শত্রু না। এই রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের এখানে আসলে চালু করা চাই। ফ্যাসিবাদকে রুখে দিয়ে সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলের অবস্থান তুলে ধরেন জামায়াত ইসলামীর সেক্রেটারি। প্রতিবেশী দেশ যাদের উস্কানিতে এখানে একটা উত্তেজনা তারা তৈরি করেছে এবং তাদের কোনো ইন্ধন দেশকে অরাজকতা এবং আনরেস্ট করার জন্য, অস্থিতিশীল করার জন্য যেসব আন্তর্জাতিক চক্র এখানে সক্রিয়, এটা তারই অংশ হতে পারে। চরমপন্থা বিশ্বাসও করি না, আর চরমপন্থার জবাবও আরেকটা চরমপন্থা দিয়ে করা। এনি কাইন্ডস অফ এক্সট্রিমিজম জামাত ইসলামী এর সাথে নাই। দেশ জাতির স্বার্থে এবং ফ্যাসিবাদের কালো যুগ দেশে আর না আসুক, এটা সুরক্ষা দিতে গিয়ে জামাতকে রাজনীতিতে যে কোনো কৌশল অবলম্বন করতে হয়, আমরা দেশের স্বার্থে তা করব। এদিকে জাতীয় ঐক্য মানে জাতীয় সরকার নয় জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন এখন সময়ের দাবি। জাতীয় সরকার আসবে কেন? ফ্রেশ ইলেকশন হবে, বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে রাজনীতি কি বলে যে তারা নির্বাচন করবে, জনগণ যাকে ভোট দেয় সে গভর্নমেন্ট ফর্ম করবে। দেশের যে কোনো সংকটে বা ক্রাইসিসে সব রাজনৈতিক দলগুলো এক হতে পারে, কথা বলতে পারে। এটার মধ্যে দিয়ে এই বার্তাটা গেছে। সার্বভৌমত্ব এবং জাতীয় ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ। এই বার্তা বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছেছে বলে মনে করেন রাজনীতিকরা। আন্তর্জাতিক যে সমস্ত কনভেনশনগুলো আছে তার মধ্যে থেকেই কিন্তু আমরা সবকিছু প্রতিবাদ করি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে পতিত স্বৈরাচারের দোসরদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দেশীয় পণ্য কিনে হো ধন্য প্রতিবাদে রাজধানীর গুলশানে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি সহ দেশীয় পণ্য বিক্রির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় বাংলাদেশের প্রতি ভারতের মনোভাবের কঠোর সমালোচনা করেন তিনি। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আওয়ামী লীগের ভোটারবিহীন সরকারের প্রতি ভারতের একচেটিয়া সমর্থনেরও সমালোচনা করেন রিজভী। বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ,
একের পর এক ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ অন্যরা। এতে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন খন্দকার মোশাররফ। এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির এই প্রবীণ নেতা। এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো আপোষ করেনি, আগামী দিনেও করবে না বলে সাফ জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টির জন্য ভারতীয় গণমাধ্যমগুলোকে দায়ী করেন তিনি। কুমিল্লায় মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে ঢাকায় এক কর্মী সম্মেলনে সার্বভৌমত্ব রক্ষায় দলের কর্মীরা শহীদ হতে প্রস্তুত বলে জানিয়েছে জামায়াত। তাহিদ হোসেন মিঠুকে সঙ্গে নিয়ে ওবায়দুল হক মারুফের আরেকটি রিপোর্ট। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর এই কর্মী সম্মেলন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশের ভূমিকার কড়া নিন্দা জানান। একই সাথে সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কখনো আপোষ করেনি, আগামী দিনেও করবে না সাফ জানান তিনি। বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। বক্তব্যে বাংলাদেশের অশান্তি ও বিভেদ সৃষ্টির জন্য ভারতীয় গণমাধ্যমগুলোকে দায়ী করেন জামায়াত আমির। রাষ্ট্র সংস্কারের গতি বাড়িয়ে অতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে এদেশ আমাদের সবার। তোমরা যা বলো তা অসত্য, তা মিথ্যা। তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও, সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। এদিকে ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানার কর্মী সম্মেলনে যোগ দেন দলের নায়েবে আমির। এ সময় তিনি জানান, ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে দলের প্রত্যেকটি কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত। দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চাই। চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয়, তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে র্যালি করেছে ইনকিলাব মঞ্চ। বিকেল 4টায় গুলশান 2 নম্বর চত্বর থেকে শুরু হয় এই র্যালিটি কিছু দূর এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। স্মারকলিপি দিতে এক পর্যায়ে 2 পক্ষের সমঝোতায় 3 জনকে ভেতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ। এ সময় বক্তারা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। স্মারকলিপি প্রধান শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে পররাষ্ট্রনীতি প্রণয়নের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদদে, রাজনৈতিক দলের মদদে ভাঙা হয়েছে গত 100 বছরে পৃথিবীর ইতিহাসে এরকম নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে, তারাও এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে, এর কোন নজির নাই যেটা ভারত করেছে 1992 সালে।
চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি চন্দনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলার আরেক আসামি রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এসব আদেশ দেন। এর আগে বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দনকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামি রিপন দাসকে গ্রেপ্তার করা হয় পরদিন আনোয়ারা উপজেলা এলাকা থেকে। আজকে যে 1 নম্বর আসামি যে প্রত্যক্ষ সম্পর্ক হবে, যার হাতে ছিল বিডি ফুটেছে শনাক্ত ছিল, ওই আসামিকে আজকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। ওকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত শুনানি আনতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আরেকজন আসামি রিপন সন্দিগ্ধ আসামিকে তাকে গ্রেপ্তার হয়েছে, সেও বিডি ফুটেছে শনাক্তকৃত, তারও ছবি ওই আসামিদের সাথে একসাথে অংশগ্রহণ করেছিল, তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করে সুবিচার নিশ্চিত করতেই জুলাই অভ্যুত্থান হয়েছে। বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতার জন্য সম্ভাব্য সবকিছু করার প্রত্যয় জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাইন অ্যাসোসিয়েশন রুলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে এনে বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করার অঙ্গীকার করেন প্রধান বিচারপতি। Steadfast commitment to institutional reform and strengthening the independence of the judiciary, I have taken decisive steps to establish the foundation of true separation of powers. ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। এই কারণে বাড়ছে কাশি, শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার সহ নানান জটিল রোগ। স্বাস্থ্যের জন্য মহামারীর চেয়েও বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে দূষিত বাতাস। গবেষকরা বলছেন, গড় আয়ু বাড়াতে দূষণের উৎস চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, না হলে বেড়ে যাবে চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হারাবে মানুষ। উষা ফেরদৌসের প্রতিবেদন। রাজধানী ঢাকায় প্রায় 1.25 কোটি মানুষের বসবাস। ভয়াবহ দূষণের মধ্যে প্রতিনিয়ত তাদের চলাফেরা, কখনো কখনো বুক ভরে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তাদের। সমান তালে বাড়ছে বায়ু দূষণজনিত রোগবালাই। মানুষের নাক মুখ দিয়ে ধুলাবালি ঢুকার কারণে নানাবিধ অসুখ, হাসি কাশি নানা রোগ হয়। রোগ শোক সবই হইতেছে, এই ধুলাবালির শ্বাসকষ্ট হইতেছে এবং ধুলাবালির জন্য আমাকে অনেক চলাফেরা খুব অসুবিধা হইতেছে। আমাদের সমস্যাদের সময়ই বাচ্চাদের শুদ্ধ, বাচ্চাদের কারণে যেতে পারে না, রাস্তায় চলতে পারে না। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসির গবেষণা বলছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা পাওয়া গেছে প্রতি ঘনমিটারে 86 মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার সহনীয় মাত্রা 5 মাইক্রোগ্রাম। এ কারণেই প্রতিদিনই বাড়ছে অসুস্থতার হার। মহিলারা যারা অসুস্থ রোগী আসা যাওয়া করে, বিশেষ করে প্রেগনেন্সি মহিলারা, তাদের জন্য খুবই খারাপ অবস্থা, অনেক কষ্ট হয় ধুলাবালিতে হাসি কাশি। ক্যাপস আরও জানিয়েছে, বায়ু দূষণের কারণে বাংলাদেশের একজন নাগরিকের আয়ু কমছে 6 বছর 8 মাস এবং সবচেয়ে দূষিত শহর ঢাকার বাসিন্দারা আয়ু হারাচ্ছেন গড়ে প্রায় 8 বছর। বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু 6 বছর 8 মাস কমলেও ঢাকা শহরের মানুষের গড় আয়ু কমছে প্রায় 8 বছর করে। মানমাত্রার চেয়ে প্রায় 6 থেকে 8 গুণ বেশি দূষিত বায়ু সেবন করার কারণে মানুষের একদিকে যেমন গড় আয়ু কমছে, অন্যদিকে ব্যাকগ্রাউন্ডে মানুষ বেশি করে শ্বাসকষ্টে ভুগছে, বেশি করে হাঁপানিতে ভুগছে, বিভিন্ন রকমের ইনফেকশন হচ্ছে, ক্ষেত্র বিশেষে ক্যান্সার এরও ঝুঁকি তৈরি করছে। বায়ু দূষণ রোধে সবার আগে উৎসগুলো চিহ্নিত করে দূষণ কমিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দূষণ রোধে মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মনে করেন তারা। সর্বসাকল্যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে দেখা যায় মোর দ্যান 50% এয়ার পলিউশন হয় ঢাকা শহরের আশেপাশে। শীতকালে যে ইটের ভাটা আছে সেখান থেকে যে এমিশনটুকু হয় সেইটা। ঢাকা শহরে উত্তর দিকে যত ইটের ভাটা আছে, শীতকালে বাতাস উত্তর থেকে দক্ষিণে যায়, ওই বাতাসগুলো ঢাকা শহরের উপর দিয়ে চলে আসে, ফলে পলিউশন অটোমেটিক্যালি হাই হয়ে যায়। ঢাকার বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ 8.9 মাইক্রোগ্রাম, যা 2003 সালে ছিল 5 মাইক্রোগ্রাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকদিনের অস্থিরতার পর বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। দোকানে দোকানে ঘুরে একটি দোকানে পণ্যটি মিললেও এর সঙ্গে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্য সদাই। এদিকে নতুন আলু বাজারে এলেও দাম এখনো নাগালের বাইরে।
আর কয়েকটি নতুন জাতের চাল বাজারে আসায় দাম কিছুটা কমলেও চড়া মাছের দর। আরো জানাচ্ছেন এমআর আসাদ। বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবজিতে ভরপুর কাঁচা বাজারগুলো। তবে উৎপাদনের সঙ্গে সরবরাহ বাড়লেও দাম কমেনি একটুও। শীত সিজনে এসে সবজি সবই আসছে, কিন্তু মূল্য আসলে আগের মতোই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশিও আছে। কাঁচা তরকারির তো অনেক দাম, এখন তো সবজির সময় সিজন, এই সিজনে যদি এরকম থাকে তাহলে মানুষ কি করবে বলেন। আর অন্য জিনিস তো আলু যেমন 100 টাকা করে কিনলাম। দাম কমেছে চালের, বাজারে উঠেছে দেশি নাজির শাইল, এলসি ঢোকায়, সরবরাহ বেড়েছে আঠাশ ও গুটি চালের। তবে দাম এখনো 60 টাকার ওপরে। আর মৌসুম চললেও দাম চড়া সব রকম মাছের। পাইজামগুলো আগে বেচতাম 62 টাকা, এখন বেচতেছে 60 টাকা, 58 টাকা। এখন 28 গুলো 2-3 টাকা কমছে। নাজির শাইল উঠছে, নাজির শাইল দাম কমে নাই। পাবদা আছে 450, 400, বাতাসে 800, মিনিমাম 600 টাকা, বাইলা 600, ট্যাংরা 600, কাকলা মাছ 600, বড় চিংড়ি আছে 1300 টাকা কেজি। আর ভোজ্য তেলের বাজারে চলছে রীতিমতো তেলেসমাতি। পয়সা দিয়েও মিলছে না বোতলজাত সোয়াবিন। পাশাপাশি নতুন আলু বাজারে আসতে শুরু করলেও দাম এখনো 100 টাকার উপরে। আরো তেল নেই, যে কোনো লোকে খালি সোয়াবিন তেল চায়। ভাই তেল দেন, তেল দেন। তেল কি করছেন? কই ভাই আমরা কি করবো, আমাকে মাল দিতেছে না। তেল দিবে বলতেছে এর ভিতরে পলটল নিতে হবে, পলটল না নিলে ভাই দিব না। পরে আমি বাধ্য হইয়া কালকে এক কারণ তেল আর কয়েক পিস পলটল লইতে বাধ্য হয়েছে। কোম্পানিটা বন্ধ রাখছে। আর কিসের জন্য বন্ধ রাখছে? কি দাম বাড়ানোর পাচার করতেছে। চিনির দাম মানে মসুর ডাল ডুলের দাম এগুলোর দাম একটু স্থিতিশীল। চিনির দামের মধ্যে চিনির দাম কমছে। বাজার নিয়ন্ত্রণে নতুন ও সময়োপযোগী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ক্রেতা সাধারণ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 517 জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 186 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 24 ঘন্টায় নতুন করে 186 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে 4 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, ঢাকা বিভাগে 40 জন, ঢাকা উত্তর সিটিতে 42 জন এবং দক্ষিণ সিটিতে 67 জন, খুলনা বিভাগে 17 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন এবং সিলেট বিভাগে 1 জন ভর্তি হয়েছেন। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। বিকেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে কক্সবাজার সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন পর্যটন উপদেষ্টা। কক্সবাজারের স্বপ্ন আমরা সকলে মিলে এখানে দেখছি, সেই কক্সবাজার ইনশাআল্লাহ আমরা গড়ে তুলতে পারবো। এই 8 দিনের প্রোগ্রামে যে যে কম্পোনেন্ট ছিল, যে যে কার্যক্রম ছিল, যে যে পদক্ষেপ ছিল, যে যে অংশগ্রহণ ছিল, সেটা চলমান থাকবে। পেশাদার সাংবাদিকদের মান উন্নয়ন, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু প্রত্যয় নিয়ে দায়িত্বভার নিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির নেতারা। শুক্রবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী কমিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন, নবনির্বাচিত সভাপতি সালে আকন্দ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সহ নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এসইউ সেলিমও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দেশের বাইরের খবর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে প্রত্যাহার না করলে দেশ বড় সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দল পিপিপি প্রধান হান ডং হুন। কাজী শারিনের ডেস্ক রিপোর্ট। পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এরপর স্থানীয় সময়ে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন 2027 সালে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার কথাও জানান ম্যাক্রন। Le gouvernement a été censuré. Et cela malgré les concessions faites par Michel Barnier. এ সময় ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করে বিশেষ আইন পাশের মাধ্যমে 2024 বাজেটটি 2025 সাল পর্যন্ত বহাল রাখার কথাও জানান তিনি। Censurer ce qui est inédit depuis 60 ans.
parce que l'extrême droite et l'extrême gauche se sont unis. অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন বলেন, প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে দ্রুত প্রত্যাহার না করা হলে দেশের জনগণ বড় বিপদে পড়বে। এর ব্যাখ্যা দিয়ে হান ডং হুন আরও জানান, যদি ইউন প্রেসিডেন্ট হিসেবে থেকে যান তাহলে সামরিক আইন জারি করার মতো ঘটনা আরও ঘটতে পারে, আর এ ধরনের প্রচেষ্টা এ দেশের জনগণকে বড় বিপদে ফেলবে। দক্ষিণ কোরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের প্রতি সমর্থনও কমছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে কোনো বিভাজন নয়, জাতীয় ঐক্যের শক্তিতে নতুন বাংলাদেশের অঙ্গীকার রাজনীতিকদের। ভারতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না, প্রতিহত করার ঘোষণা বিএনপির। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না জামায়াত। চট্টগ্রামে আলিফ হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে প্রধান আসামি চন্দন, আরেক আসামি রিপনকে 5 দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। এবং ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে ঢাকা, বাড়ছে শ্বাসকষ্ট, ক্যান্সার সহ জটিল রোগ। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ গবেষকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।